প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি আর সঙ্গে রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে আমাদের এনবিটিভির মুখোমুখি এমন এক ব্যক্তিত্ব যিনি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত। সোশ্যাল মিডিয়া চালাই অথচ তাকে চেনেন না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। যিনি এনআরসি নিয়ে বারবার মানুষকে সচেতন করেছিলেন। আমরা কথা বলছি ব্রেন অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা, কলকাতা হাইকোর্টের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলামের। প্রথমে আপনাকে এনবিটিভির পর্দায় স্বাগতম জানাচ্ছি। এনবিটিভির সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব, কেমন আছেন? আমি ভালো আছি। গোটা রাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বিভিন্ন ট্রাস্ট আছে, তারপরেও এই করোনা মহামারীর সময় কেন ব্রেন অফ বেঙ্গল প্রতিষ্ঠা করলেন আপনি? আপনি একটা প্রশ্ন করলেন যে গোটা রাজ্যে বিভিন্ন রকম সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন সহ এনজিও, ট্রাস্ট মানুষের সেবায় কাজ করছে। হ্যাঁ, এটা আমিও জানি যে অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দল এবং বিভিন্ন রকম এনজিও তারা সামাজিক বা সমাজের উদ্দেশ্যে কাজ করছে। কিন্তু বেশ বলতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন এবং অরাজনৈতিক সংগঠনের সাথে আমি নিজেও যুক্ত। বিভিন্ন স্টেজে গিয়ে প্রোগ্রাম করেছি, তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে মানুষের সেবা কিভাবে হবে সেই আলোচনাগুলো করেছি। এই করোনা মহামারীতে আমার এই ব্রেন অফ বেঙ্গলের জন্ম বলুন বা প্রতিষ্ঠা করার সব হচ্ছে সমাজসেবা, মানুষের জন্য কাজ করা সবই হচ্ছে। কিন্তু একদিকে করোনার মৃত্যুর সংখ্যা বলুন বা করোনার আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তার থেকে বেশি আজকে তো করোনাটা আপনার কাল পরশুতে এলো, কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন কত বেড়েছে, যেটা করোনার থেকে ভয়ঙ্কর। সেটা আমরা খোঁজ রাখিনি হয়তো, বা জেনেও অজানার ভান করেছি। আমার যেটা মূলত উদ্দেশ্য হয়েছে যে এত সামাজিক সংগঠন, এত এনজিও, ট্রাস্ট সমস্ত কিছু কাজ করার পরেও আমার মনে হয়েছে এই করোনা মহামারীতে 2 কিলো চাল আর একটা তেলের শিশি বা বোতল দিয়ে সমাজকে বা কোনো পরিবারকে উন্নতি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফর দ্যাট রিজন আমি ভেবেছি যে ওই পরিবারে যদি কোনো বেকার বা কর্মহীন ভাই বোন থাকে তাদেরকে কর্মসংস্থান করে দিতে হবে। আগামী কাল থেকেই সে সমস্ত পরিবারগুলোতে যে যা জানে, তার কোয়ালিটি, তার ইন্টেনশন, তার ইচ্ছা জেনে সেই কাজের সাথে তাদেরকে যুক্ত করা, এবং কাল থেকেই রাত পোহানোর পর কাল থেকেই তারা আমাদের সাথে যোগাযোগ করে যেন কাল থেকে তার ইচ্ছা মতো, তার সুবিধা মতো, তার মনের যে আশাগুলো ছিল সেই অনুযায়ী তারা যেন কাজ করে। অনেক সময় আমি একজন বেকার, আমরা বেকারকে বেকার বা আনএমপ্লয়েডকে আমরা বেকার বলি বা কর্মহীনদেরকে বেকার বলি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, যারা আনএমপ্লয়েড হয় তাদের যা ব্রেন হয়, ওই ব্রেন বা ওই বুদ্ধি অন্য মানুষের থেকে বেশি হয়। কিন্তু সব থাকে, অন্য মানুষরা তাদেরকে বা কর্মহীনদেরকে জ্ঞান দেয়, টাকা পয়সা দেয় না, বুদ্ধি মানে আপনার টাকা পয়সা যদি থাকে তো ও নিজেই, একটা কর্মহীন নিজেই বুঝে নিতে পারবে কোন দিক দিয়ে দরজা আছে আর কোন দিকে জানলা আছে। কিন্তু টাকা থাকে না বলে, যেহেতু টাকা নাই বলে বুদ্ধি কোনো কাজে লাগে না। তো আমরা ভেবেছি আমরা তো সরাসরি কাউকে আর্থিক সহযোগিতা করতে অক্ষম, কারণ বেকার বা কর্মহীনের সংখ্যা বেশি। আমরা ভেবেছি তার যোগ্যতা অনুযায়ী বা তার কর্মের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে মান্যতা দিয়ে ধরুন একটা ছেলে মোবাইল মিস্ত্রি, খুব ভালো এক্সপার্ট, কিন্তু গ্রামে যে দোকানে কাজ করে সেখান থেকে তার সংসার চালাতে অসুবিধা হচ্ছে। তারা যদি আমাদের সংস্থাকে বলে, তাহলে আমরা যারা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষরা যে টিমটা তৈরি করেছি ব্রেন অফ বেঙ্গলের, তার দেখুন, যেমন ধরুন আমারই কোনো এক ভালো বন্ধু কোনো একটা কোম্পানির বড় জায়গাতে আছে, মোবাইল কোম্পানির, তাহলে আমি তাকে বললাম যে এই ছেলেটি একটা ভালো কম্পিউটার ওটা মোবাইল মিস্ত্রি, ওকে যদি একটু সুযোগ দেওয়া হয়, আর ওরা সুযোগ দেয়, কাজ ছাড়া যে পৃথিবী চলছে সেটা তো ব্যাপার নয়, কিন্তু ওই ছেলেটি কাজ পাচ্ছে না।
তো আমরা ওই ছেলেটিকে সেই জায়গাতে গিয়ে বলবো, আমাদের যেখানে পরিচিত আছে বা আমাদের সোর্স যেখানে আছে সেখানে গিয়ে বলবো, অ্যাজ এ বিগ ব্রাদার, অ্যাজ এ বড় ভাই হিসাবে বলবো যে এটা আমার ছোট ভাই, এ মোবাইলের মিস্ত্রি খুব ভালো, একে একটু সুযোগ দিন। অন্যরাকে যদি 2000 দেন তাহলে একে 1600 দিন, কিন্তু সুযোগ দিন। আর আমার ভাইকে বলবো যে তুমি অন্যদের টাকা দেখতে যাবে না, তোমাকে 1600 টাকা দিয়ে ঢুকিয়েছে, তুমি যেন এখান থেকে গিয়ে 16,000 করে নিতে পারো নিজের ক্ষমতা। কিন্তু স্থানটা আজকে একটা কলকাতা হাইকোর্টের লয়ারের কাছে কেউ যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকতে চায়, তো কোনো পরিচিত না থাকে তাহলে কেন রাখবে, বা আমি কেন রাখবো একটা অপরিচিত ছেলেকে? কিন্তু আমার যারা বন্ধু বা পরিচিত আছে তাদেরকে যদি আমি বলি যে বীরভূমের অমুক ছেলেটা আপনার কাছে একজন লক এর অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে, একটু রাখুন, আমার পরিচিত বিশ্বস্ত, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, ছেলেটাকে সুযোগ দিন। তাহলে কিন্তু একটা লয়ার কলকাতা হাইকোর্টের আননোন একজনকে আমাদের রেফারেন্সে কাজ করতে সুযোগ দিবে। তো সে যখন ঢুকবে সেই লয়ারের কাছে, তো ব্যাগ বইতে বইতে অনেক কিছু শেখা যায়। তো ঠিক এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জায়গা আছে, প্রত্যেকটা ব্লকে বিএলআর অফিস আছে, প্রত্যেকটা ব্লকে জমি রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা জেলাতে মহকুমাতে কোর্ট আছে, প্রত্যেকটা ব্লকে ডাক্তার আছে। একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, একটা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস ছেলে বেকার বসে আছে বাড়িতে, কোনো কাজ নেই, চাকরির প্রত্যাশা আছে, বা কে টেট পাস করে বসে আছে, কে টেট ফেল করে বসে আছে, আরও অনেক রকম আপনি সমাজে মানে খুঁজলেই বুঝতে পারবেন যে কত রকমের সমস্যা নিয়ে মানুষ ঘুরছে। তো ওই ছেলেটাকে যদি আমি বলি যে অমুক এলাকায় বা অমুক ব্লকে যে হসপিটালে চাকরি করে আমাদের পরিচিত একজন ডাক্তারবাবু আছে, ওর ওখানে তুমি তার চেম্বারে থাকো, সম্মানের সাথে সেই ডাক্তারবাবুর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যা যা করণীয় আছে তা করো এবং শেখো। শেখার পর তাহলে ও থাকলে ডাক্তারবাবু একটা অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেল, আর এ একজন ডাক্তারবাবু পেয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট থাকার জন্য সে একটা সামান্য অনারিয়াম বা রেনোমিনিয়াম পেল, আর ডাক্তারবাবুর ইঞ্জেকশন মারা শিখে নিল। তো গ্রামে প্রেশার মাপা, ইঞ্জেকশন করা থেকে শুরু করে অনেক রকম ছোটোখাটো কাজ যেগুলো আছে তারা যদি করতে পারে, তাহলে পরবর্তীতে ভালো জায়গায় একটা যাবে অন্তত কাল থেকেই। মানে আর এর জন্য আমরা কোনো রকম সরকারির কথা বলছি না, যে সরকারি কাজ বা সরকারি অমুক তমুক, আমাদের সাথে এগুলো কোনো রিলেটেড নাই। আমরা যারা প্রতিষ্ঠিত মানুষ আছি তারা পাশাপাশি বসে তাদের পরিচিত, ওর পরিচিত যে ছেলেটাকে হয়তো আমি ডাক্তারের কাছে লাগালাম, ওর জামাইবাবুর হয়তো ওষুধের দোকান আছে, তাকে বললাম ভাই তুমি ওষুধ শেখাও, কোথায় প্যারাসিটামল সস্তাতে পাওয়া যায়, কোথায় পাইকারি পাওয়া যায় দেখে নেবে, যে গ্রামে ব্যাগে করে ওষুধ নেবে। তো এরকম করেও বাঁচা যায়, যেটা অন্যান্য জায়গায় আমরা দেখেছি মানুষ করে। আর এগুলো প্রত্যেকটা মানুষ, আমরা যারা প্রতিষ্ঠিত বা আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা কিন্তু মানুষের হেল্প করি। আজকে আমার কলকাতায় পরিচিত আছে, আমার দেশের বাড়ি থেকে কেউ যদি ফোন করে যে আমি কলকাতায় একটা হোটেল পাচ্ছি না, থাকতে হবে, তো আমার পরিচিত আছে, আমি ফোন করে বলে দিলাম অমুক হোটেল, হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দিন। তো সে কিন্তু না হলে রাত্রে কোনো স্টেশন বা বাস স্ট্যান্ডে বসে সময় কাটাতে হতো, কিন্তু আমার পরিচিত আছে বলে ওখানে ও জায়গা পেল। আমার কাছে আমাকে যেতে হলো না, আমার টাকা খরচ হলো না, সে নিজের টাকা দিয়ে নিজের ইয়ে দিয়ে থাকলো, কিন্তু তার অনেক বড় হেল্প হলো। তো এরকম প্রত্যেকটা মানুষ ছোটোখাটো হেল্প করেই থাকে। তো যখন সবাই করে থাকি, আমরা ভাবলাম যে হলো তো, এবার আমরা একত্রিত হয়ে যদি এই জায়গাটা করি। আজকে ধরুন 2.5 লক্ষ মেম্বার, আমার রেজিস্টার্ড মেম্বার, আমাদের ভোটার কার্ড, ছবি টবি, তথ্য, বিভিন্ন রকম তথ্য দিয়ে 2.5 লক্ষের বেশি মেম্বারের দিকে এগোচ্ছি আমরা। আমাদের স্টাফ কম ছিল, আপনারা জানেন, এই করোনার জন্য স্টাফ ঘাটতি ছিল বলে এখন কাজ চলছে অলরেডি। তো এই 2.5 লক্ষ মানুষ, আজকে যদি আমি বলি যে অমুক জায়গায় তমুকের বাবা পিজি হসপিটালে ভর্তি হবে, 2.5 লক্ষ আইডি প্রাপ্ত মেম্বারের কাছে যদি আমি মেসেজটা পাঠাই, তো 2.5 লক্ষের মধ্যে কেউ না কেউ আছে। আমি যদি বলি যে আমার বাবা অসুস্থ, পিজি হসপিটালে ভর্তি হবে, আমার ফোন নাম্বার এই, দয়া করে কারো যদি সোর্স বা জানাশোনা থাকে আমাকে জানাবেন। তাহলে 2.5 লক্ষ মানুষের কাছে যখন আমরা ওই আইডি দিয়ে নোটিশটা পাঠিয়ে দিলাম, তাহলে কিন্তু ওই 2.5 লক্ষ মানুষের মধ্যে যে কোনো একজন মানুষ বেরোবে। আপনারাও ভাবতে পারছেন, সে হয়তো আমাকে ফোন করলো, বললো যে হ্যাঁ আমার অমুক ডাক্তারের সাথে পরিচিত আছে, আপনি যান, এই করুন। তো আমরা সামগ্রিক একটা টিম, যে টিমের মধ্যে মানে মানুষের দৈনন্দিন জীবনের যত রকম সমস্যা, বঞ্চিতদের অধিকার থেকে সমস্তটা একটা ঢলে পড়বে, এবং সেখান থেকে আমরা যারা শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ আছে বা আমাদের যে সমস্ত মেম্বাররা আছে, তারা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী টাকা খরচ না করে, সময় না দিয়ে মানুষের উপকার করা হবে। এটাই হলো ব্রেন অফ বেঙ্গলের এক
একটা উদ্দেশ্য, আমরা 3টে উদ্দেশ্য নিয়ে মেনলি কাজ করছি। কর্মহীনদের কর্মসংস্থান, বঞ্চিতদের অধিকার। অধিকারের যে বিষয়টা আমরা বাপ দাদুর আমল থেকে দেখে আসছি, মিটিং, মিছিল, ডেপুটেশন, এখনও আমরা সেই প্রসেসটাকেই চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনি বলুন যে আমি কলকাতা হাইকোর্টের উকিল, আমার দাদু ঘোড়ায় চড়তো, আমি ঘোড়ায় নিয়ে যদি হাইকোর্টে আসি, হাসবে না? হাসবে। তো ঠিক তেমনই সেই যুগের একই প্যাটার্ন, সেই ব্রিটিশ আমল থেকে এখন অবধি মিটিং, মিছিল, ডেপুটেশন। তো যারা করছে এবং যারা এই মিটিং মিছিলটা খাচ্ছে বা ডেপুটেশনটা খাচ্ছে, তারাও শিখে নিয়েছে যে কিভাবে এই ডেপুটেশন থেকে কন্ট্রোল করতে হয়। তো আমাদেরকে একটু টেকনিক বা কৌশলগুলো চেঞ্জ করতে হবে। কীরকম? আমরা কলকাতা যে স্টেট অফিস আছে, এখানে 30 জন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা, তাদেরকে নিয়ে একটা স্টেট টিম তৈরি হয়েছে। সেই স্টেট টিমে রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার থেকে WBCS অফিসার, সুপ্রিম কোর্টের লয়ার, হাইকোর্টের লয়ার, MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সমস্ত কিছু এরা আছে। এইবার কোনো একটা মানুষ বলল আপনার এলাকায় যে আমি এই জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে। আপনি যদি শোনেন, আমরা এগুলো করার পর জানতে পারলাম মানুষ এত কষ্টে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বুকে ব্যথা নিয়ে কীভাবে যে চলাফেরা করছে, আমি এখন অবাক হচ্ছি। কারণ আমরা হয়তো দূর থেকে একটা মানুষকে দেখি ভাবি যে কত আনন্দে আছে, কিন্তু তার ভিতরে যে কত ব্যথা আছে এই কাজের সাথে যুক্ত না হলে বুঝতে পারতাম না। যদিও আমরা লয়ার, আমরা জানি বেশ কিছু কাজের সাথে যুক্ত আছি বলে, কিন্তু এত বিপদ বা এত বিপদগ্রস্ত আছে মানুষ, এত ক্ষতিগ্রস্ত আছে, অধিকার থেকে বঞ্চিত আছে, আমরা সঠিকভাবে জানতে পারতাম না। তো আমরা এই বঞ্চিতদের অধিকারটা খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে, কারোর সাথে তর্কের গণ্ডগোলের দরকার নেই, মিটিং, মিছিল, ডেপুটেশনের দরকার নেই, আমরা চিঠির মাধ্যমে, ব্রেন বা কলমের মাধ্যমে আমরা এই অধিকারগুলো আদায় করব। এবার ধরুন 30 জনের মধ্যে আমি একজন হাইকোর্টের লয়ার, আমার একটা প্যাড আছে, লেটার প্যাড আছে, সিল আছে, সই আছে, সব আছে। তো আমরা খবর পেলাম ভাঙড়ের কোনো একটা মানুষ, তপন বর্মন হোক, ওর ঘর পাওয়ার যোগ্য ছিল, পায়নি। কি কারণে আমরা জানার দরকার নেই, কোনো রাজনৈতিক কারণ না, অজ্ঞতা, সে জানেই না যে আমি ঘর পাওয়ার যোগ্য, সেই কারণে না, কারো কৌশলে, কারো মানে বিভিন্ন রকম কারণ হতে পারে। আমাদেরকে যদি জানায়, তাহলে আমরা এই যে 30 জন ব্যক্তিত্ব আছে, এই 30 জনের একটা প্রোটোকল আছে, কেউ বড় কেউ ছোট। তো আমি ধরুন সব থেকে ছোট, আমি প্রথম দিন চিঠি দিব টু দ্য ভিডিও ভাঙড়, আপনার এলাকা তপন বর্মনের বাড়ি এই অবস্থা, আপনি দয়া করে দেখে সুন্দরভাবে, আমরা যেহেতু উকিল মানুষ, একটু আইনের ভাষা দিয়ে ড্রাফটিংটা হবে, যে চিঠি দিব কপি টু SDO, DM, চিফ সেক্রেটারি টু CM, যে এই ব্যাপার আপনি অ্যারেঞ্জ করুন বা ব্যবস্থা করুন খতিয়ে দেখে। আমি দিলাম 1 তারিখে। 2 তারিখে দিবে সুপ্রিম কোর্টের একজন লয়ার, যে আমাদের স্টেট টিমের মেম্বার। সুপ্রিম কোর্টের লয়ার, তার নাম, ডিজিগনেশন, প্যাড, সিল, সপর মেরে সেম কথাটি সেম জায়গাগুলোতে কপি যাবে টু দ্য ভিডিও। আমি যেরকম লিখলাম ঠিক তেমন ও লিখবে। কয় তারিখে? আমি দিলাম 1 তারিখে, ও লিখবে 2 তারিখে। 3 তারিখে লিখবে একজন রিটায়ার্ড WBCS অফিসার। তৃতীয় দিন দিলে একজন MBBS ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। এই যে আমাদের যে প্রোটোকল আছে, আপনারা ওয়েবসাইট দেখলে দেখতে পাবেন আমাদের স্টেট টিমে কে কে আছে। তো এই মানুষগুলো যখন পরপর 30টা আমরা একের পর এক চিঠি দিব, 30টা, এই 30টা চিঠি যাওয়ার পর, আপনারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যারা আমার ভিডিও শুনছেন, এবং আমরা বেশিরভাগ দেখেছি একজন আইনের কাজ করতে গিয়ে যে সম্ভবত সে কাজটা হয়ে যাওয়া উচিত, যে সমস্ত ব্যক্তিত্বরা। আবার তবুও যদি না হয়, ভিডিওর উপর যদি অনেক রকম প্রেশার থাকে, তাহলে আমরা 31 তারিখের দিন ফোন করব যে প্লিজ কাম কলকাতা হাইকোর্টে। ওই 30টা চিঠির রেফারেন্স দিয়ে আমরা মামলা করব কনসার্ন অথরিটির সামনে, এবং কলকাতা হাইকোর্টের 70 জন লয়ার ভাঙড়ের তপন বর্মনের হয়ে আমরা দাঁড়াবো। কারণ আপনারা যদি একটা মামলা করতে আসেন, আপনাদের টাকা লাগবে। তো মোফাক্কেরুল ইসলামের অনেক বন্ধু আছে হাইকোর্টের লয়ার, এই জয়নাল এসো, এই তপন এসো, এই শ্যামল এসো, সবাই এসে, একটা গরিব মানুষ আছে, এই ঘরটা পাচ্ছে না, এই ভিডিওকে 30টা চিঠি দিয়েছি বাবা, পাইনি, তো এসো, আমরা দাঁড়াবো। সেই কনসার্ন অথরিটির সামনে আমরা 70 জন লয়ার ইয়েতে আপনার ওকালতনামায় সাইন করে কোনো একজন আমাদের হয়ে বলবেন, আর একদিকে বিডিও সাহেব থাকবে। কারণ আমরা আগেই বলেছিলাম যে 30টা চিঠির পর ভিডিওকে ফোন করবো, বলবো গেট রেডি ইউর সেলফ অ্যান্ড কাম। সেদিন সেই কনসার্ন অথরিটির সামনে আমরা বিচার চাইব যে আমরা এতগুলো ব্যক্তিত্ব, যাদের তপন বর্মনের সাথে কোনো রকম লেনদেন নেই, কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু আমাদের হৃদয়ে মনে হয়েছে আমাদের মতন ব্যক্তিত্বকে যে এই মানুষটার এই জিনিসটা পাওয়ার যোগ্য,
একজন যে এই কাজে নিযুক্ত অফিসার, যার কাজই এটা, তার দায়িত্ব এটা যে মানুষের সেই ব্লকের মানুষকে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত রকম, ভারতের সংবিধান জানা আছে কিনা জানি না, আমরা সেদিন বলবো কনসার্ন অথরিটির সামনে, এবং আশা করি আমাদের পক্ষে রায় গিয়ে তপন বর্মনের ঘর হবে বলে আশা করছি। যদি এর মধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি, অনেক মানুষ ইলেকট্রিক পায় না, অনেক মানুষ জল পায় না, অনেক মানুষ রাস্তা পায় না, অনেক মানুষ হয় না, কত রকমের সমস্যা, আমরা সমস্ত সমস্যাগুলোকে দেখে এইভাবে আমরা বঞ্চিতদের অধিকার আদায় ফিরিয়ে দেওয়ার কথা ভাবব। এই হলো আরেকটা যেটা অপশন, মানে আমাদের উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আইনি জটিলতা মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমরা ভারতের যে আইন, সেই আইনে ইন্ডিয়ান লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে 1987। ওই আইনে বলা হচ্ছে যে একজন মাথা মোটা আর একজন স্বাভাবিক মানুষ, একজন মাথা মোটা মানুষ, তো ওই মাথা মোটা মানুষটাকে স্বাভাবিক মানুষটা বা ভাইটা ঠকিয়ে নিয়েছে, এর কাছে টাকা পয়সাও নেই, আর এ চালাক চতুর, এ সমস্ত সম্পত্তি মেরে টেরে খেয়ে নিয়েছে। তো এই যে মাথা মোটাটা কার কাছে যাবে? মাথা মোটার টাকা নেই, মাথা মোটার আর কিছু নেই, যোগাযোগ নেই, সোর্স নেই, তো এ কার কাছে বিচারটা পাবে? বিচার করতে গেলে তো কোর্টের সামনে যেতে হবে, কোর্ট বিচার করবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু ওইখানে যেতে হবে, এবং সেখানে যেতে গেলে বিভিন্ন রকম পথ আছে, সেই পথকে অতিক্রম করে যেতে হবে। তো এই লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট প্রত্যেকটা জেলা কোর্টে একটি 1.5 কোটি টাকার উপর বেশি টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে আছে, একজন জজ নিযুক্ত করা আছে, 13 জন স্টাফ আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে, সাব ডিভিশনাল কোর্টে 7টা করে স্টাফ আছে, যারা সরাসরি এই মাথা মোটার গল্প শুনবে যে বাবা কী হয়েছে, ও গিয়ে বলতে হবে ওকে যে আমার এই ভাই এই সব চালাক চতুর মানুষ টাকা পয়সা মেরে নিয়েছে, আমি উকিল ধরতে পারছি না আর কিছু, তখন ওরা তাকে ফ্রিতে উকিল নিয়োগ করবে সেই কোর্টের। এরকম একটা সিস্টেম আছে, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে এটা কন্ট্রোল হয়। 7-8 কিরণ শঙ্কর রায় রোডে এর অফিস আছে। আমরা যে সমস্ত মানুষরা এরকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়ছে তাদেরকে সেই সন্ধানগুলো আমরা দিব, তাদেরকে বলবো যে অমুক জায়গায় এই ফ্যাসিলিটি আছে, এবং তারা যেন সহজ এবং সুন্দরভাবে তাদের আইনি সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারে তার এলাকাতে, তার কোর্টে। এই জন্য আমরা এই কাজগুলো করব। আমাদের লিগ্যাল উইংস আছে, 300 জন লয়ার আছে বিভিন্ন কোর্টের, আপনি ওয়েবসাইট দেখলে দেখতে পাবেন। আমাদের ওমেন সেকশন আছে, ওমেন টিম আছে, যেখানে ওমেনদেরকে মিনিমাম শিক্ষা যোগ্যতা, আমাদের যে ওমেন টিম সেখানে মাস্টার ডিগ্রি। আমরা শিক্ষিত সেই সমস্ত মহিলাদেরকে নিয়েছি, সেই সমস্ত মা বোন যারা গ্রামের বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়, শোষিত হয়, বঞ্চিত হয়, বিভিন্ন রকমভাবে ভায়োলেন্সের শিকার হয়, সেই সমস্ত মহিলারা যদি আমাদের টিমের সাথে যোগাযোগ করে এবং সেই টিম যেটা সিদ্ধান্ত নিয়ে আমাদের স্টেট টিমকে জানাবে, আমরা অতি দ্রুত সমস্ত রকম উপকার করতে বাধ্য থাকব। এবং আমরা এই ব্রেন অফ বেঙ্গলের মাধ্যমে সমস্ত মানুষকে উপকৃত করার চেষ্টা করব। আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে উপকৃত হবে মানুষ, খুশি হব আমরা। আমাদের আর পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই, এখন একটু সমাজের জন্য কাজ করব বলেই ব্রেন অফ বেঙ্গল। আমাদের কোনো মিটিং মিছিল নেই, অতএব কোনো রাজনৈতিক দলের ঈর্ষা হওয়ারও কারণ নেই। আমাকে কোনো রাজনৈতিক দলের দফাদার বা পাঁচাটা বা আরও যে সমস্ত ভাষাগুলো আছে বলারও দরকার নেই। কোনো সংগঠনকে ক্ষতিও করব না, যে সমস্ত সংগঠনরা মিটিং মিছিল করে করুক, আমাদের সংগঠনের ব্রেন অফ বেঙ্গলের পোস্টার নিয়ে কেউ মিটিং মিছিল করবে না, ব্রেন অফ বেঙ্গলের কোনো ফ্ল্যাগ ফেস্টুন নেই। আমরা শুধু কাজ করব, আর সমস্ত রাজনৈতিক দল, সমস্ত অরাজনৈতিক সংগঠনের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এসো আমাদের কাছ থেকে, যদি ইনকাম না থাকে কর্মসংস্থান নাও, যদি বঞ্চিত হয়ে থাকো অধিকার থেকে অধিকার নাও, টাকা আর অধিকার নিয়ে যা ইচ্ছা তাই করো। যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকো আর যে কোনো সংগঠনের সাথে যুক্ত থাকো, কোনো আপত্তি নেই আমাদের। আমাদের কোনো মানা বিছানে যে ওই সংগঠন করে, ওই পার্টি করে। 2 পা বিশিষ্ট মানুষ হতে হবে, রক্ত মাংসের তৈরি। 2 পা বিশিষ্ট মানুষ হতে হবে, রক্ত মাংসের তৈরি, তাহলেই আমরা তার জন্য কাজ করব। মানে ব্রেন অফ বেঙ্গল 2 পা বিশিষ্ট রক্ত মাংসের তৈরি মানুষের জন্য কাজ করবে।